রাতে ভয়ের আরেক নাম ভূত.এফএম। হারিয়ে যাই একসাথে ভয়ের জগতে। ইয়েস, মধ্যরাতে ভয়ের এক নাম ভূত.এফএম। আমি তাহমিদ আছি আপনাদের সাথে। যারা ঘটনা ঘটাতে চান ভূত.এফএম bd@gmail.com-এ অডিও ক্লিপ বা ইমেল করে আপনার ঘটনাটি পাঠিয়ে দিবেন। শুরু করি আজকের ঘটনা। আসিফ ছদ্মনাম। আসিফ তখন কলেজে পড়ে। সিলেটে জন্ম, বেড়ে ওঠা। এসএসসি পাশ করার পর বাবা মা ওকে ঢাকায় একটি কলেজে ভর্তি করিয়ে দেয়। আমরা পড়ে লইলাম সিলেট এমসি কলেজে। পুরনো বন্ধুরা একসাথে কলেজে যাই, ক্লাস করি কম, আড্ডা দিয়ে বেশি। বড় হয়ে গেছি, ভাব নিয়ে শহরময় ঘুরে বেড়াই। অন্যদিকে আসিফ বেচারা দূরে ঢাকা শহরে নতুন বন্ধু বানাতে ব্যস্ত। নতুন শহর, নতুন মানুষ, নতুন পরিবেশ আর এইচএসসির বিশাল সিলেবাসের চাপ। আমরা তো ওকে মিস করতামই, সেও আমাদের আরও বেশি মিস করত। ও ধনী পরিবারের সন্তান, বাবার নানার ব্যবসা আছে। সিলেট শহরে ওরা বিশাল দোতলা বাড়িতে থাকে। বাড়ির সামনে পেছনে দুই দিকে চমৎকার বাগান, সেখানে সাদা খরগোশ খেলে বেড়ায়। কোনো এককালে নাকি হরিণও ছিল। ঘরের ভিতরে সিঁড়ি। আসিফের কোনো বোন নেই। ওপর নিচে ওঠানামা ছাড়া সিঁড়িতে আর কোনো কাজে লাগলো না। তা কলেজ ফার্স্ট ইয়ারে শীতের ছুটিতে আসিফ সিলেট ফিরছিল। আঙ্কেল কখনোই বাংলাদেশের বাস, ট্রেন ইত্যাদির ওপর ভরসা রাখতে পারতেন না। তার কেবলই মনে হতো ওরা রাস্তায় নামে অ্যাক্সিডেন্ট করার জন্য। অবিশ্বাস্য মনে হলো ঘটনা সত্য যে আসিফ জীবনেও বাংলাদেশি ট্রেনে চড়েনি। হয় প্রাইভেট গাড়ি, না হয় প্লেনে যাতায়াত করত। অথচ আমার শৈশবের সেরা স্মৃতির অন্যতম ছিল ট্রেন যাত্রার মুহূর্তগুলো। আমাদের 3 ভাই বোনের মধ্যে কাড়াকাড়ি হতো কে জানালার পাশের সিটে বসবে তা নিয়ে। জানালা দিয়ে মুগ্ধ নয়নে আমরা দেখতাম কৃষকের গরু দিয়ে ফসলের মাঠে হাল টানা, ছোট ছোট ডোবা বা পুকুরের মহিষের পালের নাক বাসিয়ে রেখে পানিতে ডুবে থাকা, গ্রামীণ গৃহবধূর কর্মব্যস্ত জীবন, রেল লাইনের পাশে টেলিগ্রাফের তারের ওপর কোনো স্বাধীন পাখির গম্ভীর ভঙ্গিতে বসে থাকা, গ্রাম্য শিষ্য কিশোরদের দৌড়ে এসে জলাশয়ে ঝাঁপিয়ে পড়া। দেখতে দেখতে ভাবতেন জীবনের সব সুখ তো ওরাই ভোগ করছে। শ্রীমঙ্গলের জঙ্গল বা চা বাগানের মধ্য দিয়ে যখন শীষ বাজিয়ে দুলতে দুলতে ছুটে যেন আন্তনগর এক্সপ্রেস ট্রেন, মনে হতো যেন কোনো হরিৎ সাগরে আমরা ডুবে সাঁতারে নেমেছি। চিটাগাঙ্গের ভাটিয়ারি পাহাড়ের বুকে লেখা অন্যতম সেই রাজ্য শরীরের রক্ত দোলায়। আর ট্রেনে জানালা গলে দৃশ্যমান দূরে সমুদ্রের বুকে ভাসমান একাকী নিঃসঙ্গ বিষণ্ণ জাহাজ। ট্রেন যাত্রা না হলে এসব দেখার উপায় কি ছিল? অবশ্য আঙ্কেলকে একতরফা দোষ দেওয়া যায় না। তখন সড়ক ও নৌ দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যুর খবর প্রতিদিন আসত। তাছাড়া আঙ্কেলের কলেজ জীবনের অতি প্রিয় বন্ধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাই আসিফের জন্য তিনি ঢাকায় একটি প্রাইভেট গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন, টয়োটা প্রাদো। বিশাল আকৃতির এসইউভি, রাক্ষসের মতন তেল খায়। কলেজ ছাত্রের জন্য এত বিলাসী গাড়ির প্রয়োজন নেই। তবুও আঙ্কেলের বিশ্বাসের সাথে অন্যান্য গাড়ির যদি মুখোমুখি সংঘর্ষ করে তাহলে এই গাড়ি টিকে থাকবে। আঙ্কেল নিজের জন্যও তেমনই ভারী আরেকটি গাড়ি ব্যবহার করতেন। ওনার সামর্থ্যে থাকলে তারা গোটা পরিবার মিলিটারি ট্যাঙ্কে যাতায়াত করতেন। টয়োটা প্রাডোতে চেপে আসিফ সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের খাবার খেয়ে রওনা দিলেও যাত্রাবাড়ি, সায়েদাবাদ ইত্যাদি এলাকায় প্রচণ্ড জ্যামে আটকে গিয়ে ঢাকা থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। তবে ঢাকা শহর থেকে বেরোনোর পরেই আর জ্যাম ছিল না। গাড়ি নির্দিষ্ট গতিসীমা বজায় রেখে এগোচ্ছিল। বাইরে অন্ধকার, মাঝে মাঝে হাইওয়ের পাশের দোকান, দালান বা দূরের বাড়ি ঘরগুলোর টিমটিমে বাতি চোখে পড়ছে।
শীতের আকাশ, অবৈধ পূর্ণিমা, মেঘ ও কুয়াশা সেই আলোতেও ভাগ বসিয়েছে। জানালা দিয়ে বাংলা মায়ের রূপ দর্শনের কোনো উপায় নেই। সিলেটের দিকে গাড়ি যত এগোচ্ছে রাস্তায় ট্রাফিক ততই কমছে। মাঝে মাঝে উল্কার বেগে কিছু যাত্রী বোঝাই দূরপাল্লার বাসগুলো ছুটে যাচ্ছে। ওদের চালানোর ভঙ্গিতে বাংলাদেশে এত বড় বড় সড়ক দুর্ঘটনা হয়। আসিফ ড্রাইভারের পাশে সিটে বসেছিল। ড্রাইভারের নাম ছিল মিল্টন, এটিও ছদ্মনাম। ওদের বেশ পুরনো ড্রাইভার। আন্টি যখন আসিফের ডেলিভারি দিবেন তখন এই মিল্টন ভাই গাড়ি চালিয়ে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। খুবই সাবধানী ড্রাইভার, আঙ্কেলের বিশেষ ভরসার লোক। তিনি চোখ কান নাক সব খুলেই গাড়ি চালান। গাড়ির ক্যাসেট প্লেয়ারে উঁচু ভলিউমে ক্যাসেট বাজছে ইংলিশ ব্যান্ডের গান। কোনো ব্যান্ড, কোনো অ্যালবাম, সেসব আর কিছুই মনে নেই। তবে এটা মনে আছে যে গাড়িতে চলতে চলতে আসিফের ত্রন্দা মতো পেয়েছিল। দুই চোখ খুলে রাখতে বেশ কষ্ট হচ্ছিল। যদিও এই সময় ঘুমানোর অভ্যাস ওর ছিল না। তখন বয়স ছিল তরুণ, গভীর রাত জেগে আড্ডা দেওয়া ছিল স্বভাব। সন্ধ্যা হতেই ঘুমানোর ব্যাপারটা ছিল স্বাভাবিক ছিল না। কি বললো, সন্ধ্যা হতে ঘুম ব্যাপারটা স্বাভাবিক ছিল না। আচ্ছা, বহু কষ্টের পরেও সে চোখের পাতা মেলে রাখতে পারছিল না। স্পিকারে গানের ভলিউম বাড়িয়ে দিল। বিদেশি মেটাল গায়ক সুরের তালে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। একটা পর্যায়েও ঘুমে তলিয়ে গেল। গাড়ি চালাচ্ছেন মিল্টন ভাই, তিনি না ঘুমালেই হলো। কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই। ঘুম ভেঙে দেখে সে গাড়িতে বসা। মিল্টন ভাইও পাশে বসে আছেন, কিন্তু গাড়ি রাস্তা দাঁড়িয়ে আছে। বাড়ির চারপাশে সাদা তোয়ার ঘন পর্দা, সামনে পিছনে কোথাও কিছুই দেখা যাচ্ছে না। আসিফ বেশ হকচকিয়ে গেল। কি হয়েছে মিল্টন ভাই? মিল্টন ভাই সিলেটি ভাষায় যা বললেন তার শুদ্ধ বাংলা হচ্ছে, কুয়াশা পড়েছে তাই গাড়ি থামিয়ে বসে আছি। আসলেই প্রচণ্ড কুয়াশা পড়েছে। এত ঘন কুয়াশা আসিফ জীবনেও দেখে নাই। এক হাত সামনের জিনিসও দেখা যাচ্ছে না। সময় কাটতে লাগলো, তবুও কুয়াশার ঘনত্ব কমে না। আশ্চর্য, এমনটা কখনো হয় নাকি? এমন আর কতক্ষণ বসে থাকতে হবে? কিচ্ছুই করার নেই। সামনে চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা। আসিফ হাত ঘড়ি দেখলো, অবাক কাণ্ড, ব্যাটারি ডেড। সময়ের কাঁটা থমকে আছে, গাড়ির ঘড়িও থমকে আছে। তখনকার দিনে মোবাইল ফোন ছিল বিলাসী ব্যাপার, কেবল ধনী বাবা মায়ের হাতে থাকতো। কলেজ পড়ুয়া ছাত্রদের হাতে থাকার তো প্রশ্নই ওঠে না। একটু পরপর গাড়ি, বাস ও ট্রাকের শব্দ শোনা যাচ্ছে। ওগুলোর কেউই থেমে নেই। কুয়াশা চাদর ভেদ করে ওরা সামনে এগিয়ে যাচ্ছে। ওদের উদ্দেশ্যে মিল্টন ভাই বললে, ওরা যে মরে এমনি এমনি মরে না। কতক্ষণ পর ঠিক মনে নেই, তবে কুয়াশা খানিকটা পাতলা হলো। মিল্টন ভাই বিসমিল্লাহে মাজরেহা অমুর সাহা ইন্না রাব্বি লাকাফুরু রাহিম বলে আবারও ইঞ্জিন স্টার্ট করলেন। নূহ নবী আলাইহিসসালাম তার বিখ্যাত নৌকায় উঠে এই দোয়া করেছিলেন। মহাপ্লাবনের হাত থেকে আল্লাহ সেই নৌকাকে রক্ষা করেছিলেন। মুসলিমরা যে কোনো স্থানে যানবাহনে উঠলেই তার এই দোয়া পাঠ করা উচিত। আল্লাহর নামে একটি চলবে এবং আল্লাহর নামে এটি থামবে। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। গাড়ি ধীরে সুস্থে এগোতে লাগলো। তবে মিল্টন ভাইকে দেখেই বোঝা যাচ্ছে তিনি চালিয়ে স্বস্তি পাচ্ছেন না। এই সময়ে আসিফের প্রচণ্ড ক্ষুধা পেল, অবিশ্বাস্য রকমের ক্ষুধা, যেন বহুদিনের অভুক্ত সে। পেটে যা যাবে মুহূর্তে হজম হয়ে যাবে। লোহা লক্করও হজম করার ক্ষমতা এখন ওর পাকস্থলীর আছে। সে পেট খামচে ধরে বলল, মিল্টন ভাই, কোথাও কোনো রেস্টুরেন্ট পেলে থামেন তো, কিছু খেতে হবে। মিল্টন ভাই জানেন আসিফ যে কোনো রেস্টুরেন্টে খায় না। ধনী ঘরের সন্তান যেখানে সেখানে খেয়ে অভ্যাস নেই। রাস্তার খাবার খেলে শেষে পেট নেমে যেতে পারে। আঙ্কেল এই কারণে বকাচোকা করবেন। কিন্তু আসিফ বলে উঠল, যে কোনো রেস্টুরেন্ট হলেই চলবে। ভাত, বিরিয়ানি, পাউরুটি হলেও কিছু যায় আসে না। সাপড়ার দোকান পেলেও গাড়ি সাইড করবে।
মিল্টন ভাইয়ের সামনে গাড়ি চালাতে চালাতে রাস্তার সাইডের দিকেও সতর্ক নজর রাখলেন। অদ্ভুত ব্যাপার, এত দূর এগিয়েছেন অথচ কুয়াশা কাটছেই না। কখনোই তো এমন ঘটনা ঘটেনি। কুয়াশা যতই ঘন হোক, সামান্য একটা জায়গায় জুড়েই তার নামে সরি কি বলছে এমন ঘটনা ঘটেনি। কুয়াশা যতই ঘন হোক, সামান্য একটা জায়গা জুড়েই তা নামে। বানানে একটু ভুল আছে তো, তাই করতে কষ্ট হইতেছে। আজকেরটা মনে হচ্ছে যেন গোটা দেশ জুড়েই নেমেছে। হঠাৎ তার কাছে মনে হলো হয়তো কুয়াশা আসলে তাদের সাথেই চলছে। অদ্ভুত আজগবি শোনায় বলে তিনি ধারণাটিকে তেমন পাত্তা দিলেন না। আসিফের কাছে দৃশ্যটা অনেকটা প্লেনে চেপে মেঘের মধ্য দিয়ে যাওয়ার মতন লাগছে। বিদেশে যাওয়ার সময় প্লেন একটা পর্যায়ে মেঘের স্তরের মধ্য দিয়ে যায়, তখন প্লেনের জানালা দিয়ে বাইরে তাকালে এমনই মনে হয়। অনেকখানি পথ চলার পর মিল্টন ভাই গাড়ি সাইড করলেন। রাস্তার ধারে একটি ঘরে বেশ আলো দেখা যাচ্ছে। দোকানের মতন মনে হচ্ছে, হয়তোবা কোনো খাবার পাওয়া যাবে। গাড়ি থেকে নেমে ওরা অতি সাবধানে আলো লক্ষ্য করে এগুলো বানান এত ভুল করছেন তিনি। গাড়ি থেকে নেমে ওরা অতি সাবধানে আলো লক্ষ্য করে এগুলো ভাগ্য ভালো, এটি একটি রেস্টুরেন্ট। চেয়ার টেবিল পাতা, রেজিস্টারে লোক বসা, মাথা নিচু করে কিছু পড়ছে। ওদের দেখে বেশ অবাক দৃষ্টিতে তাকালো। লোকটাকে দেখে আসিফ বেশ অবাক হলো। তুষার সাদা পোশাকে রূপবান এক যুবক, শক্তপোক্ত শরীর ও গঠন, দাড়ি গোঁফ কমানো, সুন্দর করে আঁচড়ানো চুল, চোখটা সুন্দর, চোখের মণি ধূসর। তখনকার দিনে ভারতীয় সিনেমার হৃত্বিক রোশন সুপারস্টার ছিল। লোকটার চোখ হৃত্বিকের মতোই দেখতে, চকচক করছে। খাবার আছে ভাই? আসিফ প্রশ্ন করলো। লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ে। যা আছে জলদি আনেন। লোকটা জিজ্ঞেস করে, কি খাইবেন? ভাত, মাছ, মাংস, যেটা জলদি দিতে পারবেন সেটাই আনেন। আসিফের পেট কয়েকটা মোচড় দিয়েছে। এখন মনে হচ্ছে এক মুহূর্তে কিছু পেটে না গেলে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কবি সুকান্ত যেন চাঁদকে রুটির মতন চিবিয়ে খেতে চেয়েছিলেন, সেটা সে এখন ভালো করেই টের পাচ্ছে। আপনারা বসেন, আনতেছি। ছেলেটার উচ্চারণে সিলেট বা পরিচিত কোনো আঞ্চলিক টান নেই, আবার ঠিক শুদ্ধ বাংলা উচ্চারণও সে করছে না। কোনো অঞ্চলের ভাষা আসিফ ঠিক বুঝতে পারল না। ওরা দোকানের ভিতরে ঢুকে গেল। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে গ্রাম্য হোটেল রেস্টুরেন্ট যেমন হয় এটি ঠিক তেমন নয়। আসলে এটি ঠিক পরিচিত শহুরে রেস্তোরাঁগুলোর মতনও নয়। তীব্র আলোর বন্যায় ঘর ডুবে যাচ্ছে। টিউবলাইটের সাদা আলো কয়টা বাতি জ্বালিয়েছে, চোখ মেলে দেখতে বেগ পেতে হয়। আর দেওয়ালটা ধবধবে সাদা, এতটাই সাদা যে মনে হচ্ছে দেয়াল থেকে যেন আলো ঠিক করে বেরোচ্ছে। তাতে একটি ক্যালেন্ডার, ছবি ফ্রেম, দেয়ালগুড়ি, কুরআন হাদিসের বাণী কিছুই ঝুলছে না। একটা গ্রামীণ রেস্টুরেন্টে দেয়াল এত ধবধবে সাদা কীভাবে রাখতে পারে? আজকেই কি রং করিয়েছে? প্লাস্টিক পেন্ট। দেয়ালও ছাদ যেমন সাদা, মেঝে তেমনই কুচকুচে কালো। এতটাই যে মনে হয় সেখানে আলো পড়ে প্রতিফলিত হয় না, হারিয়ে যায়। বিজ্ঞান বইয়ে পড়া ব্ল্যাক হোলের মতন অবস্থা। আলো শুষে নিচ্ছে, যা চকচকে পরিষ্কার, এক বিন্দুও ময়লা নেই সেখানে। হয়তো কিছুক্ষণ আগেই ধোয়া মোছা করা হয়েছে। এমন মেঝেতে জুতা পায়ে হাঁটলে নিজেকে অপরাধী মনে হয়। ওরা খালি দেখে একটা টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ার টেনে বসতে গিয়ে দেখে এটি প্লাস্টিকের নয়, আবার লোহা বা কাঠেরও নয়, কোনো ম্যাটেরিয়ালে তৈরি। সেটা আসিফ বা মিল্টন ভাই কেউই বুঝতে পারল না। ওজনে হালকা তবে বেশ মজবুত ও টেকসই চেয়ার টেবিল। আশেপাশের টেবিলে লোকজনও কেমন অদ্ভুত এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। নিজেদের মধ্যে গল্পগুজব করছে না। আসিফের সেদিকে কোনো খেয়াল নেই। সে
ক্ষুধা সহ্য করতে পারছে না। কথায় আছে না, প্রচণ্ড খিদায় চোখে অন্ধকার দেখা যায়, ওর হয়েছে সেই দশা। ওর মাথায় এখন গরম ভাতের থালা, মুরগি মাংসের ঝোল আর এক বাটি গরু মাংস ছাড়া কিছুই নেই। মিল্টন ভাই কেমন ভীত দৃষ্টিতে এদিক ওদিক দেখছেন, বিড়বিড় করছেন। কি পড়ছেন, সূরা, কোনো দোয়া? আসিফের সেটা জানার ইচ্ছা হলো না। এক বেয়ারা পানির গ্লাস এনে বলল, একটু বসেন, খাবার আসতেছে। সে মনে হয় রেজিস্টারে বসা লোকটার ছোট ভাই। এক চোখ ধূসর, চেহারাও বেশ মিল আছে। আসিফ বলল, ভাই একটু তাড়াতাড়ি আনো, ক্ষুধায় পেট মরে যাচ্ছে। সে চলে যেতেই মিল্টন ভাই ফিসফিস করে বলল, ভাই চলো আমরা অন্য কোথাও গিয়া খাই। আসিফ বেশ অবাক হলো, মানে কি এই কটাটার এখানে কি সমস্যা? মিল্টন ভাই যেন ওর মনের কথাই ধরতে পেরেছে। সে গলা আরও নিচু করে বলল, চলো অন্য কোথাও যাই এখনই। এ বাক্যের অনুরোধ ছিল না, বরং আদেশ ছিল। সাথে তারাও। আসিফ মিল্টন ভাইকে জন্ম থেকেই চিনে। ফালতু কারণে এমন কথা বলা লোক তিনি না। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, ওনার উপর ভরসা করা চায়। যদিও ক্ষুধার যন্ত্রণায় তার অবস্থা মরি, তবুও সে উঠে দাঁড়ালো। তখনই রেজিস্টারের লোকটা একদম ওর সামনে উপস্থিত হলো। ঘটনা এতটাই আকস্মিক ছিল যে আসিফ রীতিমতন চমকে উঠল, কারণ রেজিস্টার থেকে ওকে হেঁটে আসতে সে দেখেনি, যেন হাওয়া থেকে ওর সামনে প্রকট হয়েছে। ঘটনা কি ছোট ভাই, কই যান? এখানে খাবেন না? লোকটার কণ্ঠস্বর ফ্যাঁসে, যেন গলায় ঠান্ডা লেগেছে। আসিফ কিছু বলার আগেই মিল্টন ভাই বললেন, একটা জরুরি কাজ আছে, আমাদের এখনই যেতে হবে। লোকটা মিল্টন ভাইয়ের দিকে ফিরে বললেন, খাবারের চেয়ে জরুরি কাজ আর কি থাকতে পারে? বসেন, খেয়ে যান, আপনাদের জন্য অপেক্ষা করবে। কণ্ঠে তেমন ঔদ্ধত্যপনা, মানে কি বলছে নিজেও বুঝি নেই, বানানে ভুল হয়েছে অনেক। আচ্ছা, ওরা যেহেতু চাইছে তাই খেয়ে যেতেই হবে, এছাড়া আর কোনো অপশন নেই। মিল্টন ভাইও অটল, না আমাদের এখনই যেতে হবে। রেস্টুরেন্টে উপস্থিত অন্যান্য কাস্টমাররা এবার সমবেত স্বরে বলে উঠলেন, না বসেন, খেয়ে যান, একটু পরে যাবেন। এবার আসিফ ঘাবড়ে গেল। সবাই কোরাসে এক বাক্য কিভাবে বলল, যেন রিহার্সাল করে তৈরি হয়েছে। একটা বাক্য এদিক সেদিক হয়নি। এমনটা তো স্বাভাবিক না। মিল্টন ভাই সামনের দিকে এগোতে গেলে একজন তার সামনে এসে দাঁড়ালো, বেশ লম্বা লোকটা। আসিফ লক্ষ্য করল রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররাও উঠে দাঁড়িয়েছে। সবাই একই সমান লম্বা, সবার পোশাকই এক, দুধ সাদা, যেন কোনো প্রতিষ্ঠানের ইউনিফর্ম। নতুন প্যাকেট খুলে পরে এখানে খেতে বসেছে, এবং আশ্চর্যজনক ব্যাপার, সবার চোখই ধূসর। মিল্টন ভাই আসিফের হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে বললেন, দৌড়াও, গাড়ির দিকে দৌড়াও, চান লাগিয়ে দাও। আসিফ নির্দেশ শোনা মাত্রই দৌড় শুরু করলো। দৌড়ালো মিল্টন ভাইও। রেস্টুরেন্টের কেউই অবশ্য ওদের পিছু ধাওয়া করলো না। বাইরে বেরিয়েই গাড়ির দরজা খুলে ওরা ভিতরে ঢুকে পড়লো। ইঞ্জিন স্টার্ট দিয়ে হেডলাইট জ্বালাতেই দেখে সামনে কোনো রেস্টুরেন্ট, বাড়ি ঘর, দালান কিছুই নেই। এই কিছুক্ষণ আগেই যা ছিল সেখানে ওরা বসেছিল, যেখান থেকে ওরা ছুটে এসেছে, এখন সব গায়েব। তার জায়গায় সব ঘুটঘুটে অন্ধকার। তবে ওদের গাড়ির আলোয় বহু জোড়া চোখ জ্বলজ্বল করে উঠল। অন্ধকার রাতে রাস্তার কুকুরের চোখে গাড়ির বাতি পড়লে যেমনটা জ্বলে, ঠিক তেমন। মিল্টন ভাই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। দৌড়ে এসে তিনি হাঁপাচ্ছেন, জোরে জোরে শ্বাস নিচ্ছেন, আর অ্যাক্সিলারেটরের উপর দাঁড়িয়ে গেলেন। V6 ইঞ্জিনের দানবীয় গাড়িটা বুনো পশুর মতন গর্জন তুলে ছুটতে শুরু করলো।
আসিফ দেখতে চাইল ওদের কেউ পিছু নিয়েছে কিনা। মিল্টন ভাইও বললেন, পিছনে তাকিও না, সামনে তাকাও, আল্লাহর নাম নাও, জোরে জোরে সূরা পড়ো। আসিফও আয়াতুল কুরসি পড়তে শুরু করে বেশ জোরে। ইঞ্জিন ও টায়ারের গর্জন করতে করতে শীতের কুয়াশা মাখা বাতাস কেটে ছুটে চলেছে টয়োটা প্লাডো। কিছুক্ষণের মধ্যেই ওরা হাইওয়েতে উঠে গেল। তীক্ষ্ণ বাঁক দিয়ে মিল্টন ভাই হাইওয়েতে উঠে গেলেন। কুয়াশার পর্দা ততক্ষণে সরে গেছে। আশেপাশে হাইওয়ের পাশের সাধারণ দৃশ্য, দোকান, মানুষ ও বাতিঘর। মিল্টন ভাই তবুও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন আর উল্কার বেগে গাড়ি ছুটাচ্ছেন। সমানে আয়াতুল কুরসি পড়ে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। আশ্চর্য, আসিফের পেটে আর সেই দুঃসহ ক্ষুধাবোধ নেই। ভয়ের কারণে কি সেটা মরে গেছে? ওরা কালা ছিল। আসিফের প্রশ্নে মিল্টন ভাই বললেন, এখন কথা বলল না, আল্লাহর নাম নাও, পরে বলতেছি। সিলেটে বাড়িতে এসে মিল্টন ভাই শান্ত হলেন, যেন ঘাম দিয়ে তার জ্বর ছাড়ল। তিনি বলেছিলেন বাড়ির কাউকে এ ঘটনা না বলতে। আসিফ ভাই তা বলেনি কাউকেই। আন্টি এসবে খুব বিশ্বাস করেন এবং প্রচন্ড ভয় পান। তিনি জানতে পারলে হয়তো ওর ঢাকায় পড়াশোনাই বন্ধ করে দিবেন, সাথে 8-10টা তাবিজও গলায় জুড়িয়ে দিবেন। রাতে খেয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করেছে, কিন্তু দুঃস্বপ্নের কারণে ঘুম ঠিক তেমন আসেনি। চোখ বন্ধ করলেই সে দেখেছে সাদা পোশাকে লম্বা এক ব্যক্তি চকচকে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এমন কঠিন দৃষ্টি সে ওর ছোট্ট জীবনে আর কোথাও দেখেনি। পরের দিন আমাদের বন্ধু বান্ধবের সাথে ও দেখা করলো। সন্ধ্যায় চৌহাট্টায় আমাদের চিরচেনা রেস্টুরেন্টে পরোটা দিয়ে শিক কাবাব খেয়ে বরাবরের মতন আমার বাড়ির ছাদেই বন্ধুদের আড্ডা হলো। বহুদিন জমানো গল্প, আমাদের ক্লাসে কি হয়, কোন বন্ধু কি আকাম কুকাম করেছে, আরো কত কি। আমার বাড়ির সামনেই এক উঁচু শিমুল গাছের ডগায় চিল সংসার পেতেছে। মাথার উপর জীবনানন্দের সোনালি ডানার চিল উড়াউড়ি করে। এমন ফালতু বিষয় নিয়েও আলাপ হলো, অথচ আগের রাতে এত গুরুত্বপূর্ণ ঘটনা সে আমাদের জানালো না। তারও পরের দিন সকালে মিল্টন বাইকে ও জিজ্ঞেস করলেও তিনি ওকে বললেন, আমরা একটা বিরাট ফান্দে পড়ছিলাম, মানে কুয়াশা শুধু আমাদের জন্য আসিল। খেয়াল করো নাই আমাদের আশেপাশে অন্যান্য সব গাড়ি ঠিকই চলতেছিল, ওই কুয়াশায় কি গাড়ি চালানো সম্ভব? আসিফ এবার বেশ অবাক হলো। ঘটনা সত্যি, ওরা থেমে থাকলে অন্যান্য গাড়ি ঠিকই চলাচল করছিল, অথচ সেই ঘন কুয়াশায় শক্তিশালী ফগ লাইট জ্বালিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। এত দীর্ঘক্ষণ এত ঘন কুয়াশাও অস্বাভাবিক ছিল। আমরা যখন টেবিলে বসছিলাম তখন দেখে আমাদের দিকে ওরা সবাই এক দৃষ্টিতে তাকিয়েছিল। সেটা আমিও খেয়াল করেছি। আমি তখন ওদের সামনের পাতের দিকে তাকাই, দেখি সব কাঁচা মাংস রাখা, মানে ওদের সবার পাতে রান্না ছাড়া কাঁচা মাংস রাখা, এমন যেন এই মাত্র জবাই করে পিস পিস করে কেটে ওদের সামনে রাখা হয়েছে। বলেন কি! আর ওরা সেটা কচকচ করে খাইতেছিল, বাঘ সিংহ বা কুত্তা যেভাবে খায় ঠিক সেইভাবে, হাত না লাগে ডাইরেক্ট মুখে তুলে চাবাচ্ছিল। আসিফ শুনে হা হয়ে গেল। আপনি নিজের চোখে দেখেছেন? মিল্টন ভাই চোখ মুখ ফ্যাকাশে, আতঙ্কে সে এখনো জমে যাচ্ছে। এই লোকটা শুধু শুধু বানিয়ে মিথ্যা বলার লোক না, বললো নাইলে তোমারে কি আর এমনি উঠতে বলছি। তারপরে দেখো নাই ওদের সবার চোখ আসিল বিলাইয়ের চোখ, সেটা তো দেখেছি। লাইট পড়তে চকচক করে উঠলো। মানুষের চোখ এমনি জ্বলে না। আর ওদের খাড়ানো অবস্থায় খেয়াল করছো, কেউই কিন্তু মাটির উপরে খাড়ানো আসিল না, বাতাসে ভাসতেছিল। আমি কইতেছি ওরা মানুষ ছিল না। তারপরে গলার স্বর পুরোপুরি পাল্টে বললেন, ওনারা আসিলেন। ওনারা বলতে কারা? আসিফ ধরতে পারছিল না।
ওনাদের নাম নিতে নেই, ওনাদের নাম নিতে নাই। মিল্টন ভাই জবাব দেন, জিন। আসিফের প্রশ্ন। মিল্টন ভাই সাথে সাথে নিজে ঠোঁটে আঙ্গুল চেপে বললেন, আহা, তোমার নাম নিতে না নিষেধ করছি, তুমি নাও কেন? জিন কিন্তু ওনাদের মধ্যেও রকমের আছে। ওনাদের জগতে অনেক জাতের প্রাণী আর জানোয়ার আছে। আসিফ মাথা চুলকালো। জিন ভূতের ব্যাপারে ওর জ্ঞান কম। আমরা যখন গাড়ি ছুটে আইতেছিলাম তখন ওরা সবাই আমাদের গাড়ির ঠিক পিছেই খাড়ায় আসিল। আমি আয়নায় দেখছি, এই কারণে তোমারে পিছে তাকাইতে না করছি। হয়তো তাকাইলে আমরা গাড়ি কইরা পলায় আসতে পারতাম না। বলেন কি? আসিফ পুরাই হতভম্ব। মিল্টন ভাই বললেন, আল্লাহ বিরাট বিপদ থেকে আমাদের উদ্ধার করছেন, জীবন দিয়া আইতে পারছি, এই কারণেই ওনার দরবারে কোটি কোটি শুকরিয়া। আসিফের মুখ থেকে যখন আমি এই গল্পটা শুনলাম, আমিও তখন ওকে বললাম, বলিস কি, কিভাবে সম্ভব? তারপরে বললাম, রেস্টুরেন্টটা কোথায় বলতে পারিস? সে বলল, সিলেট ঢাকা হাইওয়েতে, হবিগঞ্জ পেরিয়ে সিলেটের দিকে। একজ্যাক্ট লোকেশন ধরতে পারিনি, তবে এরপরে আর কখনোই রাতে ওই রুট ধরে যাত্রা করি নাই। বলিস কি, তোরা আর পরে খোঁজার চেষ্টা করিস নাই? আসিফ বলে উঠল, আমার কি তোর মতো মাথা খারাপ পেয়েছিস? কুমিরের মুখ থেকে একবার অলৌকিক উপায়ে বেঁচে ফিরেছি, তাই বলে ধেই ধেই করে নাচতে নাচতে আবার ওর মুখে যাব? কিন্তু রহস্যের মুখোমুখি না দাঁড়ালে সেটা ভেদ কিভাবে? নিশ্চয়ই ঘটনার লৌকিক কোনো ব্যাখ্যা আছে। তো লৌকিক ব্যাখ্যার আসিফ একটা গালি দিল। গালিটা সে ঢাকায় গিয়ে নতুন বন্ধু বান্ধবের কাছে শিখেছে। ব্র্যান্ড ইনফ্লুয়েন্স এই পর্যন্ত ছিল আসিফের গল্প। এখন আমি বলি, হঠাৎ এই পুরনো গল্প বলার কারণ কি? আসিফের মুখে ঘটনাটা শুনেছিলাম প্রায় 17-18 বছর আগে। মস্তিষ্কের অসংখ্য ফোল্ডারের কোনো এক ফাইলে সেটা সযত্নে তুলে রাখা আছে। প্রয়োজন পড়ে না, তাই আর সেটাকে তুলে এনে ঘাটাঘাটি করি নাই। ধুলা জমে জমুক, আমি ব্যস্ত নতুন নতুন স্মৃতি সংগ্রহে। গত বছর এক জরুরি কাজে অস্টিন গিয়েছি। ডালাস থেকে 3-3.5 ঘন্টা ড্রাইভিং দূরত্বের পর। দিনের বেলা গিয়েছি, সন্ধ্যায় কাজ শেষ। ভাবলাম রাতে সেখানে না থেকে বরং বাড়িতেই ফিরে আসি। রওনা দিয়েছি। পথে কোনো এক কারণে প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। বিরক্তিকর জ্যাম, রাশ আওয়ার, অফিস ছুটি, অ্যাক্সিডেন্ট, কনস্ট্রাকশন ইত্যাদি সব একসাথে, গাড়ি নড়েই না এমন অবস্থা। ঘণ্টাখানেক পরে ধৈর্যচ্যুতি ঘটে। ইন্টারেস্ট হাইওয়ে ছেড়ে ভিন্ন পথে ডালাসের দিকে রওনা হলাম। ভুল হয়েছে, বানানে ভুল। ইন্টারস্টেট হাইওয়ে ছেড়ে ভিন্ন পথে ডালাসের দিকে রওনা হলাম। শীতের রাত, কুটকুটে অন্ধকার, গ্রামের মধ্য দিয়ে গাড়ি ছুটিয়ে যাচ্ছি। দৃষ্টি এক রাস্তার দিকে স্থির। এদেশে সমস্যা হচ্ছে, হঠাৎ রাস্তায় বন্য হরিণ বা ফ্রাম দেখে বেরিয়ে আসা গরুসাগর রাস্তায় উঠে আসে, তখন বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। জিপিএসে দেখাচ্ছে বাড়ি পৌঁছতে তখনও 2 ঘন্টা বাকি। ডালাসের কাছাকাছি গিয়ে গাড়ির ব্যাটারি চার্জ করতে হবে। পুরো দিনের ক্লান্তিতে ইচ্ছে করছে এখনই গিয়ে বিছানায় এলিয়ে পড়ি। রাতে রওনা দেওয়াটা ভুল সিদ্ধান্ত হয়েছে কিনা যখন ভাবছি, তখনই হঠাৎ ঘন কুয়াশায় আমার পৃথিবী ঢেকে গেল। কুয়াশার ঘনত্ব এতটাই যে আমি পথের ধারে গাড়ি পার্ক করতে বাধ্য হলাম। ফোনের নেটওয়ার্ক নেই। কোনো গ্রহীন গ্রামের ভিতর দিয়ে জিপিএস নিয়ে যাচ্ছে আল্লাহ মালুম। বিরক্তিতে মেজাজ অত্যন্ত খারাপ। ঠিক তখন তীব্র ক্ষুধায় আমার মাথা এলোমেলো হয়ে গেল। প্রচণ্ড ক্ষুধা। রমজান মাসে আমি সেহরি না খেয়ে গোটা মাস রোজা রাখি। 24 ঘন্টা না খেয়ে থাকার অভ্যাস আমার খুব, কিন্তু তখনও এমন ক্ষুধাবোধ হয়নি। ইচ্ছা করছে এখনই গাড়ি থেকে বেরিয়ে সামনে যা পাবো তাই খেয়ে ফেলি। আমি ভাবলাম, যা আছে কপালে। ধীরে ধীরে গাড়ি সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। পথের ধারে কোনো একটি গ্যাস স্টেশন নিশ্চয়ই পাওয়া যাবে, সেখানে থেমে কিছু একটা খেয়ে নেব।
জিপিএসের সাহায্যেই আশেপাশে খাবারের দোকান কোথায় আছে দেখায় 1.5 মাইল দূরেই একটা আছে। আমিও সেই অনুযায়ী গাড়ি দিয়ে এগোতে থাকি। টেসলা গাড়ির সুবিধা হচ্ছে এর মনিটর, রাস্তার লেন, সামনের গাড়ি, মানুষ ইত্যাদি সব দেখা যায়। অটো ড্রাইভ মুডে দিলে গাড়ি বেশ নিরাপদে সামনের দিকে এগোয়। আমি দেখলাম এই ঘন কুয়াশায় আমি খালি চোখে সামনে কিছুই না দেখতে পারলেও আমার গাড়ি তার বিশেষ ক্যামেরা ও সেন্সরে ঠিকই পথ দেখছে। আমি মনিটরের দিকে তাকিয়ে অতি ধীরে অটো পাইলটে দিয়ে গাড়ি চালানো শুরু করলাম। মজাও পেলাম, কেমন একটা ভিডিও গেম অনুভূতি। হঠাৎ দেখি কুয়াশা পাতলা হয়েছে এবং আমার ডান দিকে একটি দোকান, রেস্টুরেন্ট নাকি গ্যাস স্টেশন সেটা স্পষ্ট বোঝা না গেলেও এটা বোঝা যাচ্ছে যে সেখানে খাবারের ব্যবস্থা আছে। দরজা খোলা, ভিতরে আলো ঝলমল করছে। খানিকটা অবাক হলাম, কারণ আমার জিপিএস বা গাড়ির মনিটরে এই দোকানের কোনো অস্তিত্ব দেখাচ্ছে না। মনিটর দেখাচ্ছে পাশের মাঠ ফাঁকা। আমি গাড়ি সাইড করতে যাব, ঠিক তখনই মস্তিষ্কের সেই পুরনো ফোল্ডার থেকে আসিফের গল্পের ফাইল উঠে এলো। সাথে সাথে প্রচন্ড ভয় পেলাম। কুয়াশা, ক্ষুধা, হাইওয়ের পাশের রেস্টুরেন্ট ইত্যাদি সব তো মিলে যাচ্ছে। ভয় আমার লোমকূপ দাঁড়িয়ে গেল। জিন ভূতের পাল্লায় পড়ি নাই তো? কিসের ক্ষুধা, কিসের খাওয়া? আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম, গাড়ি আবার রাস্তায় উঠে গেল। কিছুক্ষণ এগিয়ে যেতে কুয়াশাও গায়েব, রাস্তা ফকফকা, মাথার উপরে টেক্সাসে গ্রামীণ বিশাল চাঁদ। আমি গাড়ির গতি বাড়ালাম। পুলিশ ধরলে দৌড়ুক, আমাকে পালাতে হবে। আমি জানি না সেদিন আসলেই আমি কি আসিফের মতোই কোনো অদ্ভুত রেস্টুরেন্টের ফাঁদে পড়তে চলেছিলাম কিনা, অথবা ওটা হয়তো ছিল আমার মনের অহেতুক ভয়। হয়তো নামলে দেখা যেত কোনো লোকাল রেস্টুরেন্ট ছিল না যারা বিশ্বের সেরা বার্গার পরিবেশন করে। কে জানে কি ছিল। আমার রহস্যভেদের ইচ্ছাও হয়নি। ভূতে বিশ্বাস না করলেও ভূতের সাক্ষাতে আমার ভীষণ ভয় হয়। তো এটাই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ঘটনাটি। যারা ঘটনা পাঠাতে চান booth.fmbd@gmail.com ঘটনা পাঠিয়ে দিন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।